প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি সানিয়া তহমিনা, পরিকল্পনা ও উন্নয়ন শাখার যিনি দায়িত্বে আছেন। এছাড়া আমাদের সাথে যোগ দিবেন বাংলাদেশ ইটালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার এবং লন্ডন থেকেও যোগ দিবেন ডাক্তার জাহিদ ইকরাম। অনুষ্ঠানের শুরুতেই দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এরই মধ্যে বাংলাদেশে সরকারি এবং বেসরকারিভাবে করোনা আক্রান্ত রোগীদের জন্য যে পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার, এর বাইরেও উপজেলা পর্যায়ে পরিকল্পনার একটি অংশ হিসেবে আমরা যতটুকু জেনেছি র্যাপিড টেস্ট করার একটি সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানের শুরুতে আমরা এডিজি সানিয়া তহমিনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ডাক্তার সামিনা তহমিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণের জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, পরিকল্পনা পাশাপাশি আপনি অনেক বিষয়ে আপনার সারাদিন ব্যস্ততা থাকে। প্রথমে বলবো যে এই যে র্যাপিড টেস্টের একটি বিষয় আমরা যতটুকু জেনেছি যে আপনারা পরিকল্পনা করছেন, এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি টিভিকেও ধন্যবাদ জানাতে চাই এবং এখানে যে দর্শকরা আছেন আমি তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা অনুষ্ঠানটি ভালো করে দেখবেন এবং এখান থেকে যদি এমন কোনো কিছু থাকে যেটা আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারেন সেটা কাজে লাগাবেন। এবং এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন কয়েকজন একজন বিশেষজ্ঞ এবং আমাদের উপস্থিত আছেন আমাদের দূতাবাসের অ্যাম্বাসেডর, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে যখন প্রথম কোভিড শুরু হয় 31শে ডিসেম্বর, যখন এটা তার আগেই শুরু হয়, কিন্তু বাংলাদেশে যখন আমরা জানতে পারি সেই সময় থেকে আমাদের করোনার কোভিড-19 টেস্ট শুরু হয়েছিল শুধুমাত্র আইডিসিআর একটি প্রতিষ্ঠানে এবং তখন প্রথমে কিন্তু কোভিড-19 এর একটা স্পেসিফিক যে পিসিআর সেই কিটটাও খুবই স্বল্প ছিল বাংলাদেশে না, সারা পৃথিবীব্যাপী। আমরা প্রথম প্যান করোনা দিয়ে কাজটা শুরু করি, যেখানে এটা যে করোনা ভাইরাস কিনা এটা আইডেন্টিফাই করা যেত এবং পরবর্তীতে যখন কোভিড-19 স্পেসিফিক পিসিআর করার রিয়েজেন্ট বাংলাদেশে আসে তখন থেকে আমরা একটি মাত্র প্রতিষ্ঠানেই করছিলাম এবং আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা এবং জনগণেরও দাবি এবং বিশেষজ্ঞদেরও মতামত যে যত টেস্ট করা যাবে, আমি যত বেশি টেস্ট করতে পারবো, যত মানুষকে আমি সার্ভিলেন্সের আওতায় আনতে পারবো, তত আমি তাড়াতাড়ি ইনফেক্টেড পারসন ডিটেক্ট করে কন্টেইন করতে পারবো। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, আমরা প্রথম দিকে ওভাবে করতে পারিনি, তবে বর্তমানে আমাদের ৭৪টা ল্যাবে পিসিআর টেস্ট হচ্ছে। এই ৭৪টা ল্যাবে পিসিআর এক্সটেন্ড করার জন্য আসলে প্রচন্ডভাবে পরিশ্রম করতে হচ্ছে সবাইকে এবং আমরাও করেছি, কারণ নিয়ম মেনে সবকিছু করে একটা ল্যাব তৈরি করা কঠিন ব্যাপার। তার উপরে হচ্ছে হিউম্যান রিসোর্স, শুধু মেশিন থাকলে তো হবে না, মেশিনে কাজ করার মতো পিসিআর অভিজ্ঞ জনবল ৭৪টা ল্যাবে একজন হলেও তো হবে না, কারণ এটা প্রায় ২৪ ঘন্টায় রান করাতে হয়। এখানে টেকনোলজিস্টের ব্যাপার আছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, বায়োসেফটি বায়োসিকিউরিটির ব্যাপার আছে। তো আমরা এই পর্যন্ত ৭৪টা সরকারি এবং বেসরকারি ল্যাবে এইটাকে আমরা সম্প্রসারণ করেছি। কিন্তু আমরা মনে করি যে আমরা এই যে উপজেলা থেকে যে স্যাম্পেলগুলো কালেকশন হয়ে আসে সেই স্যাম্পেল কিন্তু ডিস্ট্রিক্টে আসে, কোনো কোনো ক্ষেত্রে ডিস্ট্রিক্ট হয়ে আবার ঢাকার সেন্টারেও আসে। এটার জন্য একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার চলে আসছে। তো আমরা আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এটা কখনোই পারমিট করে না যে আমরা, মানে এখন পর্যন্ত পারমিট করে না যে উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পিসিআর নিতে পারবো। সেই জন্য আমরা অনেকদিন ধরে চিন্তা করছিলাম প্রশাসন থেকে এবং আমি একজন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে আমাদের সোসাইটি থেকেও, যে আমরা এই পিসিআর এর মতো অতখানি না হলেও প্রায় কাছাকাছি সেন্সিটিভিটির কোনো পরীক্ষা আমরা করতে পারি কিনা। সেই হিসেবে প্রথম এফডিএ অ্যাপ্রুভ যে কিটটা বা পিসিআর কোভিড-19 অ্যান্টিজেন টেস্ট যেটা আসে সেটার ব্যাপারে আমরা প্রথম থেকেই এটার ব্যাপারে আমরা পড়াশোনা করছি, এটার ফিজিবিলিটি নিয়ে চিন্তা করছিলাম। এর পরবর্তীতে আরো কতগুলো কিট চলে এসেছে, সেগুলো এফডিএ অ্যাপ্রুভাল না কিন্তু সমমানের। তো সেই প্রেক্ষিতে এবং বাংলাদেশে আপনি জানেন যে আজকে হলো ১২০ দিন, অর্থাৎ ৪ মাস পূর্ণ হলো আমাদের কোভিড শনাক্তের। সুতরাং এখন আমাদের অ্যান্টিবডি টেস্টও করার প্রয়োজন হয়ে গেছে
এবং এই অ্যান্টিজেন টেস্ট একটা র্যাপিড টেস্ট, এবং এটা বিভিন্ন পদ্ধতিতে করা যায়। সবচেয়ে যেটা সহজ পদ্ধতি আমরা আশা করব যে সেটা অ্যাপ্রুভাল পাবে। আর অ্যান্টিবডি টেস্ট কিন্তু 2 রকমের আছে, একটি র্যাপিড টেস্ট আর একটা হচ্ছে এলাইজা মেথডে। এবং আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষজ্ঞ পরামর্শক্রমে যে প্রস্তাবটা মন্ত্রণালয় পাঠিয়েছি, সেটা প্রত্যেকটা স্টেজ, কোনটা কোন স্টেজে আমরা করব, যেমন পিসিআর কোথায় করব, আমরা জিন এক্সপার্ট দিয়েও কিন্তু একটা পিসিআর করতে পারি, কার্টিস বেস পিসিআর, সেটা আমরা স্বল্প মাত্রায় কোথায় কোথায় করব, অ্যান্টিজেনটা আমরা কোথায় করব, অ্যান্টিবডি কোথায় করব, এবং আবার একই সাথে উপজেলা থেকে টারশিয়ারি হসপিটাল পর্যন্ত কোন লেভেলে কোন পরীক্ষাগুলো করব, কিভাবে করব, সেটার একটা সুস্পষ্ট প্রস্তাবনা আমরা পাঠিয়েছি মন্ত্রণালয়ে। আমরা আশা করব যে এই প্রস্তাবনা পাস হওয়ার পরে পরবর্তী কার্যক্রম আমরা খুব দ্রুতই শুরু করতে পারবো এবং বিপুল পরিমাণ এই বিশাল জনগোষ্ঠীর একটি বিষয়কে আমরা পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারবো। ডাক্তার সানিয়া, এখানে একটি বিষয় স্পষ্ট হলো যে একই সাথে র্যাপিড টেস্টও হবে এবং অ্যান্টিবডি টেস্টর পরিকল্পনাও আপনারা তাহলে গ্রহণ করেছেন, আমরা বলতে পারি, যদি সরকার সেটা অনুমোদন দেয়। তারপরে আমরা দেখেছি 10 দিনের পর থেকে টেস্টটা বাড়তে থাকে এবং তৃতীয় সপ্তাহ থেকে এটা সেন্সিটিভিটি 100%। সুতরাং কোনো উপজেলায় যদি এটা চালু করা হয় যে তারা তার এলাকার সিরো সার্ভিলেন্স করতে চান, অথবা তারা যদি এলাইজা মেথড করার মাধ্যমে সেই আক্রান্ত ব্যক্তি অথবা শনাক্ত হননি এরকম ব্যক্তির অ্যান্টিবডি কি পরিমাণে আছে সেটা দেখতে পারেন, তাহলে এর পিছনে অনেকগুলো সুবিধা হবে। একটা তো সিরো সার্ভিলেন্স হবে র্যাপিড টেস্টের মাধ্যমে, এবং আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের জন্য এটা খুবই জরুরি যে তারা সাহস পাবে, যদিও এটা 100% ইমিউনিটি দেয় কিনা বা কতদিনের জন্য দেয় এটা নিয়ে কিছুটা এখনো অস্পষ্ট আছে। নতুন অসুখ, এর মধ্যে অনেক কিছু স্পষ্ট এখনো আমাদের কাছে হয়নি, কিন্তু স্পষ্ট হবে। স্পষ্ট না হলেও একটা কনফিডেন্স হবে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের যে তারা সাহসের সাথে আরো রোগীদেরকে মোকাবেলা করতে পারবে এবং সেরো সার্ভিলেন্স হবে। আর এলাইজা পরীক্ষার মাধ্যমে আমরা টাইটার দেখে আমরা যে আপনারা জানেন যে একটা প্লাজমা থেরাপির, এটাও এখনো ফাইনাল না, এটাও ট্রায়াল স্টেজে আছে, কোন কোন দেশ করছে, আমাদের দেশেও হচ্ছে আমরা জানি। তো এই ক্ষেত্রে কি পরিমাণ অ্যান্টিবডি আছে তার শরীরে এটা এলাইজাতে দেখে সেই হিসেবে সেই মানুষ প্লাজমা থেরাপি দিতে সক্ষম হবে। আমরা আবারও আপনার কাছে আসবো। এবার আমরা আসবো ইতালি থেকে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল সোবান সিকদার। আপনাকে প্রথমেই যে প্রশ্নটি করব, একটা বড় জনগোষ্ঠী, বাংলাদেশি কমিউনিটির একটা বড় জনগোষ্ঠী কিন্তু ইতালিতে বসবাস করে বিভিন্ন শহরে। তো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে করোনার থাবা ইতালিতেও আমরা দেখেছি কিভাবে পড়েছে, তো বাংলাদেশিদের ওখানে আক্রান্তের সংখ্যা কেমন, আর আপনারাই বা দূতাবাসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? আপনাদের কথা শোনা যাচ্ছে না, আপনারা মিউট হয়ে আছেন। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনাদের সবার কথা শুনতে পাচ্ছি। আব্দুল সোবান সিকদার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আব্দুল সোবান সিকদার, আব্দুল সোবান সিকদার শুনতে পাচ্ছেন আমার কথা? ডক্টর জাহেদ, আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে আমাদের কিছু আছে, এখন মনে হয় আনমিউট হয়েছে। ডাক্তার সানিয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? না না, আপনার কথা আমরা কিছু শুনতে পাইনি, আপনি মিউট হয়েছিলেন। এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনার কাছে আমরা আবারও আসবো, বলবো যে আমরা তো, আপনি নিজে থেকেই বললেন যে 120 দিন কিন্তু পার হয়ে গেল, আমরা কিন্তু লক্ষ্য করছি যে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। তো এইভাবে আক্রান্তের সংখ্যা যদি বাড়ে, সামনের দিনগুলোতে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন, যদি এই বিষয়টা নিয়ে কিছু বলতেন। সংখ্যা বাড়ছে বলতে আসলে আমি বলবো যে যে কোনো কারণেই হোক আমাদের স্যাম্পল কালেকশনটা কিন্তু কমে গেছে, কিন্তু আমাদের দিক থেকে আমরা দেখি অনেক সময় মিডিয়াতে বলা হয় যে কিটের স্বল্পতার কারণে স্যাম্পল কালেকশন কম,
কিন্তু বিষয়টা কিন্তু আসলে মোটেই না। আমাদের এই মুহূর্তে আমাদের হাতে ডিজি হেলথের স্টোরে এবং আমাদের আরো যে কতগুলো স্টোর আছে আইডিসিআর, আমাদের ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এবং আমাদের পেরিফেরাল ল্যাবে আমাদের এখন প্রচুর পরিমাণে পিসিআর কিট বর্তমান। তো হয়তো বিভিন্ন জায়গায় বন্যা একটা কারণ হতে পারে যে মানুষ সেন্টারে আসতে পারছে না। কারণ তাদেরকে অনেক দূর থেকে আসতে হয়। সেজন্য আমাদের পরিকল্পনা হচ্ছে যে রুগী বাড়ছে, হয়তো আরো বাড়ছে। আমরা এটা ধরতেও পারছি না। এবং সেইজন্য যে রুগী ডায়াগনোসিস করার জন্য আমরা মনে করি যে পিসিআর টেস্টও বাড়াতে হবে। আমরা ৬৪ টা জেলায় পিসিআর ল্যাব স্থাপন করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। যে ক্ষেত্রে আমরা বলব যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের চেয়ে আমাদের মেডিকেল কলেজগুলোকে আমরা প্রেফারেন্স দিব। কারণ সেখানে আমাদের ট্রেইন পারসন আছে। কিন্তু যদি জেলা সদরে আমরা দেই, সেগুলো হয়তো সবসময় ভালো রিপোর্ট দিতে পারবে না। সেজন্য আগে আমরা মেডিকেল কলেজগুলা সরকারি এবং বেসরকারি জায়গায় দিব। তারপরে দেখব যে যদি কোনো জেলা আনকভার থাকে সেখানে আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সদর হসপিটালগুলোতে আমরা পিসিআর মেশিন চালু করব। এবং একই সাথে আমরা অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে রোগী শনাক্তকরণ এবং তাদেরকে আইসোলেশন করার জন্য যে পদ্ধতি আমাদের চলমান, সেটাই আমরা আরো জোরদার করতে চাই। কিন্তু আমি আসলে প্রথমে একটা কথা বলতে চাই আপনাদের কাছে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম ৮ই মার্চ কেস শনাক্ত হয় এবং এই প্রথম যে শনাক্ত ব্যক্তি ইন্ডেক্স কেস আমরা যাদের চিন্তা করি, প্রথম একদিনে ৩ জনকে শনাক্ত করা হয়। তিনি ছিলেন ইন্ডেক্স কেস ছিলেন ইটালি ফেরত এবং ২ জনই ইটালি ফেরত এবং তার মধ্যে একজন তাদের আত্মীয়। তো আসলে আমরা প্রথম থেকেই কন্টেইনমেন্ট, সোশ্যাল ডিস্টেন্সিং এই বিষয়গুলো নিয়ে অনেক বলছিলাম। কিন্তু আসলে বাংলাদেশের মতো একটা এরকম জনগোষ্ঠীর দেশ, এখানে এত বেশি পপুলেশন ডেনসিটি এবং মানুষের ওভারঅল যে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এই বিষয়ে তাদের যে সাধারণভাবে যে জ্ঞান এবং চর্চা, এটার অভাবের কারণে আসলে এই জিনিসগুলো করা আমরা যারা আসলে প্রশাসনে কাজ করছি অথবা আমাদের যারা মাঠে ময়দানে কাজ করছেন, সিভিল সার্জনগণ অথবা ইউএচএফপিওগণ, তারা আসলে এটাতে হিমশিম খেয়ে যাচ্ছেন। এবং একই সাথে আমাদের প্রশাসন, মানে আমি বলবো যে সাধারণ যে প্রশাসন অন্য মন্ত্রণালয়গুলো আমাদের সাহায্য করছেন, ডিসি, এসপিরা সাহায্য করছেন। তারপরেও এই মানুষের ভিতরে আমাদের বেশ কষ্ট হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসেবে জানি এবং আমরা সবাই যে আমরা যদি রোগীকে আলাদা না করতে পারি তাহলে এই কেস ঘটতেই থাকবে যতদিন না একটা পিকে যাবে। এবং আমাদের এই শনাক্তকরণের হারটা আসলে আমি বলবো যে আমি নিজেও অতটা মানে সন্তুষ্ট নই যে যতদিন আমি সেই পরিমাণ টেস্ট না করতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু আমার আসলে পিক হয়েছে কি হয় নাই এই ব্যাপারটাও বোঝা আসলে অনেক কঠিন ব্যাপার। ডাক্তার সানিয়া, আমরা আবারও আপনার কাছে আসবো। আপনার কাছ থেকে আমরা একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এখনো পিকে বাংলাদেশ পৌঁছায়নি এবং অনেক জনগোষ্ঠীকে একত্রিত করে যখন আপনারা পরীক্ষার ব্যবস্থা করবেন তখন হয়তো বা এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা বা বক্তব্য আপনারা দিতে পারবেন। আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা যাব ইতালি থেকে আব্দুস সোবান শিকদার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। বলবো যে ইতালিতে একটা বড় জনগোষ্ঠী বাংলাদেশ কমিউনিটির ওখানে আমরা বিভিন্ন শহরে থাকে এবং তারা নিজ নিজ কর্মস্থল সহ বিভিন্ন পেশায় তারা নিয়োজিত। আমি বলবো আপনার কাছে যে করোনা যে মহামারী এবং এই মহামারী থেকে ইতালিও বাদ যায়নি আমরা জানি, তো বাংলাদেশিদের উপরে আক্রান্তের সংখ্যা কেমন এবং সার্বিকভাবে দূতাবাস থেকেও আপনারা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বাংলাদেশিদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা? আমাকে এই প্রোগ্রামে যুক্ত করার জন্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন এবং এটা সবাই জানে যে চীনের পরে ইউরোপের ভিতরে প্রথম দেশ ইটালি, যেখানে এই কোভিড-19 সংক্রমণ শুরু হয়েছে। শুধু শুরু নয়, ব্যাপক হারে এখানে শুরু হয়েছে। অনেক আগেই এখানে এই সংক্রমণ দেখা দিয়েছে। মাসের প্রথম দিকে চীন থেকে একটা বয়স্ক দম্পতি এখানে প্রথমে আসে। ধারণা করা হয় তাদের মাধ্যমে এখানে
এই কোভিড-19 সংক্রমণ শুরু হয়েছিল। তারা এসেছিলেন চীন থেকে ইতালির উত্তর অঞ্চলে, যে অঞ্চলটা ভেনিস, মিলান অবস্থিত, এবং ইতালির আপনার বাণিজ্যিক শহরগুলো যেখানে অবস্থিত, সেই অঞ্চলেই প্রথমে শুরু হয় এই কোভিড-19 সংক্রমণ। আস্তে আস্তে সেটা গোটা ইতালিতে ছড়িয়ে পড়ে। মাসে শুরু হওয়ার পরে ইতালির সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। প্রথমে তারা সীমিত আকারে লকডাউন, বিভিন্ন শহরের সাথে রাজধানী রোমের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। আস্তে আস্তে সকল শহর বিচ্ছিন্ন করার পরে এখানে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনও পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে তারা লকডাউন ঘোষণা করে। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, থিয়েটার, এসব, তারপরে সকল অফিস আদালত, এমনকি যোগাযোগ ব্যবস্থাও লকডাউনের আওতায় আসে। আব্দুল সোবহান শিকদার, আমরা কিন্তু এই লকডাউন এবং ইতালি সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা জেনেছি। আপনার কাছে আমাদের প্রশ্নটা আসলে থাকবে যে বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার সংখ্যাটা সম্পর্কে যদি আমাদের বলতেন, এবং তাদের জন্য আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছিলেন কিনা। এখনই বলতে, এখানে প্রায় 2 লক্ষের মতো বাংলাদেশি বসবাস করেন, প্রবাসী বাংলাদেশিও বসবাস করেন, এবং প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হয়েছেন। অনেক সংখ্যক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন এবং মারাও গিয়েছেন। সর্বমোট এ পর্যন্ত 10 জন বাংলাদেশি ইতালিতে মারা গিয়েছেন। এর ভিতরে 9 জনই ওই উত্তর অঞ্চলের লোকরা মারা গিয়েছেন, আর 1 জন রাজধানী রোম এলাকা মারা গিয়েছেন। এই বাংলাদেশিরা যে আক্রান্ত হয়েছেন অধিকাংশই সুস্থ হয়েছেন, শুধুমাত্র এই 10 জনই মারা গিয়েছেন। আর যেটা আমি বললাম, 9 জন উত্তর অঞ্চলে ভেনিস এবং মিলান এলাকার, আর 1 জন এই রোম এলাকার। আর আমাদের এখানে এখন আবার একটা জিনিস লক্ষ্য করা গেছে ইতালিতে, যে কোভিড-19 সংক্রমণ অনেকটাই এখানে হ্রাস পেয়েছিল, অনেকটা ভালো অবস্থায় তারা ফিরে আসছিল। আস্তে আস্তে লকডাউন তারা তুলে নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু সম্প্রতি আবার এই সংক্রমণ দেখা দিয়েছে। এখন আবার কয়েকদিন যাবৎ, গত 1 সপ্তাহ যাবৎ, 2 সপ্তাহ যাবৎ গড়ে 200-300 নতুন সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, এবং মৃতের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। দৈনিক 20-30 জন মরার খবরও লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমাদের বাংলাদেশিরা যেহেতু আছেন, আপনি বলেছেন প্রথম দিকে যখন লকডাউন শুরু হয়েছিল তখন কয়েকটা 2-3টা ফ্লাইট এখান থেকে গিয়েছে, যেহেতু এখানে কোনো কাজ ছিল না, বাংলাদেশে গিয়ে তাদের পরিবার পরিজনের সাথে থাকবেন এরকম একটা মানসিকতায় তারা বাংলাদেশে গিয়েছেন। বাংলাদেশ সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে এমনও বলা হয়েছে অতি প্রয়োজন ছাড়া বাংলাদেশে ইতালি থেকে না যাওয়ার জন্য, কিন্তু এমনকি কয়েকটা ফ্লাইটের পরে, 2-3টা ফ্লাইটের পরে ইতালি থেকে সকল ফ্লাইট বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। কিন্তু এইসবের পরেও আশপাশের ইউরোপের যেসব দেশ আছে, সেসব দেশে বাংলাদেশে ফ্লাইট বন্ধ না থাকার জন্য তারা সেগুলো ব্যবহার করে, যেমন যুক্তরাজ্য থেকে, লন্ডন থেকে, জার্মানি থেকে এবং অন্য দেশ থেকেও তারা বাংলাদেশে যাওয়ার সুযোগ দিয়েছে। এখন আবার তারা, যেহেতু এখানে কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে এখানে কর্মচাঞ্চল্য বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ থেকে তারা আবার এখানে আসা শুরু করেছে। এখন আমি একদম সর্বশেষ গত পরশু 6 তারিখে যে ফ্লাইটটি আসছে, সেখানে 276 জন যাত্রী এসছেন। তাদের সকলকে এয়ারপোর্টেই কোভিড টেস্ট করা হয়েছে। একটা দুঃখজনক যে এই আব্দুল সোবহান শিকদার, আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা জানি যে এরই মধ্যে 2-3টা ফ্লাইট বাংলাদেশ থেকে গিয়েছিল, এবং তারা এখান থেকে কোভিড-19 নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে পজিটিভ রিপোর্ট হয়েছে, এবং এই বিষয়গুলো নিয়েও আমরা আপনার সাথে কথা বলবো। এখন আমরা ইউকে ডাক্তার জাহেদের কাছে বলবো যে আপনার ডাক্তার সানিয়ার কথা আপনি শুনলেন, পুরো বাংলাদেশের অবস্থার কথাও শুনলেন। এখানে পিসিআর টেস্টের পাশাপাশি র্যাপিড টেস্ট এবং অ্যান্টিবডি টেস্টের কথা শুনলেন। বলবো যে সার্বিকভাবে
বাংলাদেশের এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো দীর্ঘদিন ধরে ইউকেতে চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন এবং স্বনামধন্য একটি হসপিটালেও কাজ করছেন। এই বিষয়গুলো নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ বলতেন। এটা তো সবই আমাদের এখানে ফেজেসে গেছে, বাংলাদেশও তাই হচ্ছে। আমরা যখন প্রথমে এসেছিল আমরা অতটা প্রস্তুত ছিলাম না, তখন টেস্টের সংখ্যা অনেক কম ছিল। আস্তে আস্তে টেস্টিং ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। তো আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হলো যে উপসর্গের মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিসটা করতে পারি, যেহেতু এত কমন হয়ে গেছে এখন কোভিড সারা দেশে। সবার যে টেস্ট পজিটিভ থাকতে হবে কোভিড ডায়াগনোসিস করার জন্য সেটা না। যাদের উপসর্গ আছে রোগের তাদেরকে আমরা বলতে পারি যে কোভিড আছে এবং কোভিড হিসাবেই চিকিৎসা করতে পারি। হাসপাতালে যদি ভর্তি করা দরকার হতে পারে হয়, তাহলে আমরা কোভিড হিসাবে উপসর্গ থেকে ডায়াগনোসিস করে আমরা ভর্তি করতে পারি এবং সেভাবে চিকিৎসা করতে পারি। পরে যদি টেস্ট পজিটিভ আসে তাহলে তো আসলো, কিন্তু নেগেটিভ আসলে যে নাই রোগ সেটা বলা যায় না। এটা আমার মনে হয় যে কখনোই সম্ভব না যে সবাইকে টেস্ট করা। তো আমরা যেভাবে এটা ব্যবহার করেছিলাম যে হাসপাতালে যারা ভর্তি হয়েছে তাদেরকে টেস্ট করেছিলাম এবং হেলথ কেয়ার ওয়ার্কাররা যারা অসুস্থ হয়ে গেছিল তাদেরকে পরীক্ষা করেছিলাম। এইভাবে আরটিপিসিআর যদি ঠিকমতো ইউজ করা হয় এটা অনেক মূল্যবান টেস্ট। তো মনে রাখতে হবে যেগুলো ফলস নেগেটিভ হয়, আমরা যদি বেশি আগে স্যাম্পল কালেকশন করি বা বেশি দেরিতে করি তাহলে এগুলো তো নেগেটিভ আসবে। একটা সময় আছে যখন এটা পজিটিভ আসে, ওই সময় কালেকশনটা করতে হবে। আর অন্যান্য টেস্ট গুলা, অ্যান্টিবডি টেস্ট তো আমাদের হেলথ কেয়ার ওয়ার্কার সবাই করা হচ্ছে এখন জানার জন্য যে কার হয়েছিল আগে। সেটা আমি জানলাম, সেটা থেকে আমি জানলাম যে কত সংখ্যক রোগী মানে দেশে কয়জনের হয়েছে। সেটা যে আমার ইমিউনিটি দিচ্ছে সেটাও আমরা এখনো জানি না। কনভালেসেন্ট প্লাজমা দেওয়ার জন্য সেটা কাজে লাগতে পারে যদি টিটার জানা যায়। এলিজা টেস্ট করে দিন, ডক্টর চোপড়া বললেন। আর ফলস নেগেটিভ এখনো বেশি, ওটার সময় আপনারা অলরেডি আলাপ করেছেন যে ওটার একটা জায়গা আছে। তবে আমাদের মূলত উপসর্গের উপরে কনসেন্ট্রেট করতে হবে, যে উপসর্গ যাদের থাকবে তাদেরকে আমরা কোভিড হিসাবেই চিকিৎসা করব। দর্শক, এখন আমরা কথা বলবো বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদারের সাথে। যে বিষয়গুলো এরই মধ্যে ইতালিতে আলোচনা এসেছে যে বাংলাদেশ থেকে কয়েকটি ফ্লাইট ইতালিতে গিয়েছে এবং যারা ওখানে যাওয়ার পর অনেক বাংলাদেশি নাগরিকদের মাঝে কোভিড-19 তারা পজিটিভ পেয়েছে, যদিও সনদপত্র নিয়ে তারা গিয়েছিল যে তাদের নেগেটিভ রেজাল্ট রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এখন। আব্দুস সোবহান শিকদার, আপনাকে বলবো যে আপনারা তো বিষয়গুলো মনিটর করছেন এবং এই যে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাওয়া, অর্থাৎ আমাদের দেশে দেখা গেল যে নেগেটিভ পরীক্ষার ফলাফল আসলে এবং ওখানে গিয়ে সেটা পজিটিভ হয়ে গেল, তো এই বিষয়গুলো আপনি তো অবজার্ভ করেছেন এবং আপনার কাছে মনে হয় কি মনে হচ্ছে যে সার্বিক অবস্থাটা যদি একটু বলতেন। জি, আপনি ঠিকই বলেছেন। এখানে 6টা ফ্লাইট আসছে, 6টাই হলো স্পেশাল ফ্লাইট। আমাদের সাথে বাংলাদেশের সাথে এখানে নিয়মিত ফ্লাইট চালু নাই। তবে স্পেশাল ফ্লাইটে যারা ইতালি বা প্রবাসী বাংলাদেশিরা তারা এই ফ্লাইটগুলো ব্যবহার করে রোমে এসছেন, ইতালিতে আসছেন। 6টা ফ্লাইটের ভিতরে সকল ফ্লাইট, অন্যান্য যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে যারা আসছেন সকলের জন্য এখানকার এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ফর্ম পূরণ করে বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ফর্মে স্পষ্টভাবে উল্লেখ ছিল তাদের সবাইকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, কিন্তু দুঃখজনক আমাদের বাংলাদেশিদের অনেকেই এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেন নাই। গত পরশু দিন যে ফ্লাইটটি এসছে সেখানে 276 জন যাত্রী ছিল, তাদের সকলকে এয়ারপোর্টেই টেস্ট করা হয়েছে এবং এই টেস্টের ভিতরে এ পর্যন্ত 36 জনের পজিটিভ পাওয়া গেছে। এই গত ফ্লাইটে যারা আসছেন ইতালি সরকার তাদের সকলকেই আলাদা করে রেখেছেন। যাদেরকে পজিটিভ পাওয়া গেছে তাদেরকে সরাসরি হসপিটালে নেওয়া হয়েছে, আর যাদের পজিটিভ পাওয়া যায় নাই তাদেরকেও হোটেলে রাখা হয়েছে এবং 14 দিন তাদেরকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সবকিছু ব্যবস্থা ইতালি সরকার করছেন। হ্যাঁ, বাংলাদেশে নেগেটিভ ছিল, এখানে পজিটিভ। এই বিষয়টা কিন্তু আমাদের আমরা এটা দেখভাল করছি না। আমরা এখানে শুধুমাত্র দেখছি যে এখানের সরকার, এখানের স্বাস্থ্য বিভাগ যে পরীক্ষা করছে সেখানে যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের ভিত্তিতে যারা আসছেন তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাদেরকে পজিটিভ পাওয়া গেছে তাদেরকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে,
আর যাদেরকে পজিটিভ পাওয়া যায় না তাদেরকেও বাধ্যতামূলক ভাবে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখানে আরেকটা বিষয় কিন্তু মানে উল্লেখ করার মতো, এই ফ্লাইটে আসা যাত্রীদের ভিতরে কোভিড-19 শনাক্তে বেশ উল্লেখযোগ্য হার বৃদ্ধি পাওয়ায় এখানকার সরকার আগামী 1 সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। এখানকার স্বাস্থ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন এবং সরকারিভাবে এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। আমরাও বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে এটা জানিয়ে দিয়েছি। আরেকটা বিষয়, এখানে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশি কমিটির মানুষজন আছেন, এটা রোমটা লাচ্ছিও রেজিয়নের ভিতরে অবস্থিত। লাচ্ছিও একটি বড় রেজিয়ন, এই রেজিয়নে বাংলাদেশিরাই বসবাস করেন প্রায় 35,000। সকল বাংলাদেশিদেরকে কোভিড টেস্ট করতে হবে। এটা এখানে স্বাস্থ্য বিভাগ এই ধরনের আয়োজন করেছে। ফেজ বাই ফেজ এই মানে কোভিড টেস্ট করা হচ্ছে এবং এদের ভিতরে যাদেরকে পাওয়া যাবে মানে পজিটিভ, তাদেরকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে ট্রান্সফার করা হবে। আর আর সকলের জন্য বাধ্যতামূলক ভাবে এই টেস্ট করাতে হবে। আমরা দূতাবাসের পক্ষ থেকে এইসব ঘোষণা সকল বাংলাদেশিদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। একই সাথে ইতালির সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্যবিধি মানার যেসব মানে অনুশাসন জারি করা হয়েছে সেগুলো গুরুত্ব সহকারে পালনের জন্য বারবার আমরা বাঙালি কমিউনিটির মানুষজনকে অনুরোধ করে যাচ্ছি। এমনকি আমাদের দূতাবাসেও সব স্বাস্থ্যবিধি মানে মানা হচ্ছে কিনা স্বাস্থ্য বিভাগ থেকে এখানে পরীক্ষা করতে আসা হয়। প্রায় 2-1 দিন পর পরই তারা আসেন এবং তারা আমাদের দূতাবাসে কনসুলার সেবা দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং এবং আমরা স্যানিটাইজ অবস্থায় রাখছি কিনা দূতাবাসের সকল কক্ষ এবং কনসুলার রুম। আব্দুস সোবহান শিকদার, আমরা বিষয়টি জানিয়ে পরে আবারও আমরা আপনার কাছে আসব। এখন আমরা যাব আবারও ডাক্তার সানিয়ার কাছে। বলবো যে আমরা জেনেছি যে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনেক ধরনের সরকারকে তো অবশ্যই প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকেন এবং আমরাও লক্ষ্য করছি সরকার সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মানুষজন চলাচল করে, পাশাপাশি যেন কোনো কেউ আক্রান্ত না হয়, এ রোগ যেন ছড়িয়ে না যায় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনাও আমরা লক্ষ্য করছি। তারপরেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আপনি কিন্তু কিছুক্ষণ আগে একটি বিষয় বলেছেন যে আসলে অনেকের মধ্যেই কিন্তু একটা মানসিকতা বা একটা পরিবেশ গড়ে উঠেছে যে স্বাস্থ্যবিধি না মানার। তো এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে কি আরো কঠোর হওয়া প্রয়োজন কিনা, ফাইন দেওয়া বা মোবাইল কোড করা, এই বিষয়গুলোর দিকে কি সরকার জোর দিতে পারে কিনা, যদি আমাদেরকে কিছু বলতেন। সরকার ইতিমধ্যে এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছে। এখানে ডাক্তার সানিয়া আপনি বলবেন। সোবহান, আব্দুস সোবহান শিকদার, আপনার কাছে আমরা আবারও আসব। এই প্রশ্নটির উত্তর ডাক্তার সানিয়া দিবেন। আসলে মানুষের যে এই মানে দৈনন্দিন যে ব্যবহার, তার আচার আচরণ, এগুলো আসলে খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা যায় না। এটাই যেটা আমরা বলছি যে 4 মাস, এই 4 মাসও আসলে কোনো সময় না। একটা মানুষ ছোটবেলা থেকে যে কালচারে বড় হয়েছে এবং যে ব্যবস্থা তার চারিদিকে সে দেখছে, এটার বাইরে যাওয়া। এবং সবচেয়ে বড় হচ্ছে যে আইন থাকলে তো হবে না। আইনের মানে মানুষ অনেকটা জানে যে এখানে আইন না মানলেও হয়তো কোনো শাস্তি হবে না এবং সেই কারণে তারা আইন মানতেও বাধ্য না। এবং বিপুল জনসংখ্যার কারণে সেই পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীও নাই যারা এটাতে দেখতে পারবেন। এবং আপনারা দেখেন যে আমাদের দেশে আমরা এই যে ট্রাফিক ব্যবস্থা করার জন্য কত চেষ্টা করছি, কিন্তু সেটাও আমরা পাচ্ছি না। সুতরাং সেই ক্ষেত্রে এই বিষয়টাই আমরা যে নতুন নতুন শব্দ আমরা আগে জানতাম কফ এটিকেট, সেটার বাংলা করা হয়েছে কাশি শিষ্টাচার। এই জিনিসগুলো আসলে আমাদের অনেক, আমি দেখেছি অনেক চিকিৎসকও এটা মানেন না। আমাদের দেশের মানুষের একটা খুব স্বাভাবিক প্রবণতা, কথা বলার সময় মাস্কটা নিচে নামিয়ে কথা বলেন। তাদের ধারণা যে কথা আমরা ভালো করে শুনতে পারবো না, কিন্তু কথা বলার সময় যে ড্রপলেট বের হয়, এই জিনিসগুলো মানে বোঝানো, নিজে বোঝা, এগুলো খুব কঠিন ব্যাপার। এবং আপনি শুধু জরিমানা করে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু মানুষের আচার আচরণ সেভাবে পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি এটা সর্বক্ষেত্রে এটা মানা হয় এবং কেউ যদি মানার জন্য পুরস্কৃত হয় এবং না মানার জন্য তিরস্কৃত হয়, তখন এই জিনিসটা মানুষ মানবে। এবং মানুষ যদি জানে যে এটা প্রতিটা ক্ষেত্রে
এটা একই রকম সবার জন্য একই রকম নির্দেশনা পালন করা হচ্ছে, তাহলে মানুষ নিশ্চয়ই মানবে। কিন্তু মানুষ অনেক সময় দেখে যে না, এটা সেভাবে হচ্ছে না, সেজন্য আমরাও অনেক সময় ডিমোরালাইজড হয়ে গিয়ে অনেক কাজ করে ফেলি। ডাক্তার সানিয়া আবারও আসবো, এখন ডাক্তার জাহেদ আপনার কাছে আসবো যে বাংলাদেশে স্বাস্থ্যকর্মীরা আপনি ওখান থেকে দেখছেন যে অনেকেই কোভিড-19 আক্রান্ত হচ্ছে এবং এর সংখ্যা কিন্তু কম নয়। তো আমাদের দেশে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে যেন তারা তাদের দায়িত্বটা পালন করতে পারে এবং কোভিড-19 যেন আক্রান্ত না হয়, সেই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা করে কোভিড-19 এর উপর একটা হ্যান্ডবুক বাংলাদেশ হেল্প করার জন্য আমরা বের করেছি, ফাইটিং কোভিড-19 অন দ্য ফ্রন্ট লাইন। তো সেটার মধ্যে এই ব্যাপারে আমরা অনেক আলাপ করেছি, আমরা প্রতিদিন এটা নিয়ে আলাপ করি। আমার মনে করি যে অনেকগুলি কারণ আছে হেলথ কেয়ার ওয়ার্কারের ইনফেকশন এবং যেটা ডেথ রেট দেখা যাচ্ছে সেটা। তার মধ্যে সবচেয়ে বড় যেটা আমাদের কাছে মনে হয়েছে যে কভারঅলের ব্যবহার। কভারঅল পরে তারা বাসার থেকে বের হয়, ভিতরে ঘুরে ইউনিটের মধ্যে যায়, বের হয়ে আবার ডাক্তারের রুমে বসে সারাক্ষণ এটা পড়ে থাকে, মনে করে যে ওদের প্রোটেকশন হচ্ছে, কিন্তু আসলে যেটা হচ্ছে যে ওরা নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে এবং এটা ছড়াচ্ছে। একই সাথে যে আমাদের ঠিক মতো পিপি, যেটাকে আমরা সবাই বলে, এখন তো সবাই আমরা জানি যে পিপি কি, পিপি ঠিক মতো ব্যবহার করা এবং কোন সময় কোন ধরনের পিপি লাগবে সেটা বোঝা। হ্যান্ড ওয়াশিং এর জন্য ঠিক ব্যবস্থা থাকে, যে আমাদের যেখানে আমি রুগী দেখতে যাচ্ছি, বের হওয়ার সময় হ্যান্ড ওয়াশিং, আমি যেটাকে ডফিং বলা হয়, যে আমি পরে ঢোকার জন্য ব্যবস্থা, আবার বের হওয়ার সময় ঠিক মতো খোলার ব্যবস্থা, সেগুলো নিয়ম কানুন জানা, এগুলি যদি আমরা শেখাতে পারি সবাইকে, তাহলে আমার মনে হয় অনেক ইমপ্রুভমেন্ট হবে, অনেক উন্নতি হবে। তার উপরে আরেকটা হলো যে এনভায়রনমেন্টটাকে ক্লিন করা। আমরা যেখানে আছি, যেখানে রুগীগুলি আছে, যেখানে ডাক্তারদের যে বসার জায়গা, সেই সবগুলোকে ঠিক মতো পরিষ্কার, রেগুলারলি পরিষ্কার করা, যেভাবে করা যায়। আপনারা যদি যে কোনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হাসপাতালে যান, ক্লিনাররা বিশেষ নিয়মে কতক্ষণ পরে পরে এসে ক্লিন করে। এগুলি যদি আমরা সব একসাথে করি, শুধু আমরা পিপি কথা চিন্তা করছি, কিন্তু সেটা যেটা শেষ পর্যন্ত হচ্ছে যে সবাই কভারঅল পরে ঘুরে বেড়াচ্ছে, এই কভারঅল পরে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি হচ্ছে, কিন্তু আসলে এটাতে ইনফেকশন রেট অনেক বেড়ে যাচ্ছে। তারপর আরেকটা জিনিস আমাদের মনে হয় যে যাদের দাঁড়িয়ে আছে তাদের মাস্ক পরে কোনো লাভ নেই। এই যত পিপি পড়ুক, FFP3 N95 যাই পড়ুক, এটা না পড়া আর পড়া একই জিনিস। এই যাদের দাঁড়িয়ে আছে তাদের মূলত হয় দাড়ি কাটতে হবে, না হলে একটা হুড ব্যবহার করা যায়, সেটা অনেক দাম, সেটা বাংলাদেশে নাই, সেহেতু এটার কথা চিন্তা করে লাভ নেই। কোভিড রুগী যারা, আরেকটা কথা হলো যে ডাক্তার যারা নন কোভিড জায়গায় রুগী দেখছে, তারা হয়তো বুঝছে না যে আসলে তারা কোভিডের কাছে এক্সপোজ। ওদেরও ওই একই ধরনের প্রোটেকশন নিতে হবে এবং ওই পিপির কথা যেগুলি বললাম, কভারঅল না ইউজ করার কথা বললাম। আমি দেখেছিলাম যে একজন একবার ছবি দিয়েছে যে কাজের থেকে ফেরত যাচ্ছে, সে গাড়ির মধ্যে বসে কভারঅল পরে পাঠিয়েছে যে আমি কাজ থেকে ফেরত যাচ্ছি। সে তো অসুখটা নিয়ে গাড়ির মধ্যে ঢুকলো, সে ওটা নিজের বাসায় নিয়ে যাবে। এগুলি আমাদের চিন্তা করতে হবে। একই সাথে ডাক্তাররা কমিউনিটিতেও নিজের বাসায় বাইরে যখন ঘুরছে, একই ধরনের প্রিকশন যারা সবাই নিচ্ছে। আমরা তো জানছি যে ডাক্তার অসুস্থ হচ্ছে, কিন্তু আসলে তো আমরা অনেকেই অসুস্থ হচ্ছি। আমাদের শুধু হেলথ কেয়ার এনভায়রনমেন্টে না, বাইরেও অন্য সময় আমাদের একই ধরনের প্রিকশন নিতে হবে। ধন্যবাদ। ডাক্তার জাহিদ, আবারও আপনার কাছে আসবো। ডাক্তার সানিয়া, আপনার কাছে আসলাম, বলবো যে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এই কোভিড যেভাবে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ছড়িয়ে যাওয়ার জায়গাটাতে একটা ক্লাসকে কিন্তু দেখা যাচ্ছে যে এই রোগ থেকে তাদের মানে তাদের সংক্রমণটা কম হচ্ছে। স্পেশালি দেখা যায় যেমন একদম যারা নিম্ন আয়ের মানুষ বা বস্তিতে যারা বসবাস করে, কিংবা দেখা যাচ্ছে যারা একদম দিনে আনে দিন খায়, এই সমস্ত মানুষের মাঝে কিন্তু আক্রান্তের সংখ্যা আমরা একটু কম দেখছি। বলবো যে এই যে আক্রান্তের যে ক্লাসটা বা যে শ্রেণীটা, এটা কিন্তু দেখা যাচ্ছে যে একরকম, এবং অনেক নিম্ন আয়ের মানুষের যারা আক্রান্ত হচ্ছে বা হচ্ছে না, তাদের ক্লাসটা কিন্তু আলাদা রকম। এগুলো নিয়ে কোনো গবেষণা হচ্ছে কিনা, বা আপনাদের কাছে এটা কেন মনে হচ্ছে, যদি একটু বলতেন। আসলে কোনো কিছু কনক্লুশন করার আগে, মানে কোনো মন্তব্য করা বা কোনো ইনফারেন্স টানার আগে আমার হাতে একদম প্রকৃত যদি ডেটা না থাকে, তাহলে কোনো মন্তব্য করা খুব কঠিন। এক নাম্বার হচ্ছে যে আমাদের চিকিৎসা করাতে পারছে একদম নিম্ন আয়ের মানুষ কতজন, সেটাও কিন্তু একটা দেখার বিষয়।
এটা একটা কারণ হতে পারে যে নিম্ন আয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা কম। দ্বিতীয় হতে পারে যে তারা যেহেতু বিভিন্ন রকম আহ, আহ, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদির দ্বারা প্রতিনিয়তই ইনফেক্টেড হয় সাবক্লিনিক্যালি বা ক্লিনিক্যালি, তাদের ভিতরে একটা হয়তো রোগ প্রতিরোধ করার ক্ষমতা, বলবো জেনেটিক বা এনভায়রনমেন্টাল একটা ক্ষমতা তাদের ভিতরে তৈরি হয়, যে কারণে হয়তো তাদের ভিতরে কম হচ্ছে। কিন্তু আমি এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো স্টাডি এখন পর্যন্ত ফলাফল আমি দেখি নাই যেখানে বলা হচ্ছে যে নিম্ন আয়ের মানুষের মধ্যে এটার প্রবণতা কম। সুতরাং আমার কাছে এই দুটো কারণ সবচেয়ে বেশি মনে হয় যে টেস্টের আওতায় তারা আসছে না, আরেকটা হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকতে পারে। আর আমি এর আগে যে বিষয়টা সংক্রমণ ডাক্তারদের ভিতরে, এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এখানে ডক্টর জাহেদ ইকরাম যে কথাগুলো বললেন, সেটা আপনারা জানেন যে বাংলাদেশে আমরা যদি বাইরের হসপিটালে যাই, আমি কিছুদিন আগে সুইডেন গিয়েছিলাম, ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি যে হসপিটাল, সেখানে আমি কোনো মানুষই দেখি না। সেখানে সমস্ত ওয়েস্ট নিয়ে যায় হচ্ছে রোবট। আর আমাদের দেশে আপনারা জানেন যে একটা রুমের মধ্যে কতগুলো মানুষ থাকে, রুগী, প্রত্যেকেই রুগী, এবং প্রত্যেকেই যদি কোভিডের পেশেন্ট হয় অথবা অন্য যে কোনো পেশেন্টই হয়, তাহলে ওই রুমটার মধ্যে যতই আমরা প্রোটেকশন নেই না কেন, কি পরিমাণ মানে ভাইরাসের ডেন্সিটি থাকতে পারে। সুতরাং এটা একটা অনেক বড় ব্যাপার যে এই ভাইরাস ডেন্সিটির কারণেও মানুষ ইনফেক্টেড হচ্ছে। আমরা যতই আইপিসি কথা বলি না কেন, আমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে পানির সাপ্লাই নাই, যে পরিমাণ পানির সাপ্লাই থাকা দরকার সেই পানির সাপ্লাই নাই, সাবান সাপ্লাই নাই। এইসব কারণেও আসলে আমরা এই জিনিসটাকে এত সহজে করে ফেলতে পারছি না। আপনার কাছে আমরা আবার ডাক্তার সানিয়া, এখন আমরা আবার ডাক্তার জাহিদের কাছে যাব। বলবো যে আমরা এই কোভিড-19 আক্রান্ত হওয়ার পর থেকে বিভিন্ন থেরাপির কথা শুনেছি, কখনো হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা শুনেছি, কখনো অ্যাজিথ্রোমাইসিনের কথা শুনেছি, জাপানের অ্যাভিগানের কথা শুনেছি, প্লাজমা থেরাপির কথা শুনেছি, সর্বশেষ অক্সিজেন থেরাপি এবং হাই ফ্লো অক্সিজেনের একটি প্রয়োগের বিষয়ে আমরা জেনেছি, এবং রেমডেসিভিরের বিষয়ে কিন্তু অনেক দেশে আমরা দেখেছি যে এটার একটা প্রয়োগ হচ্ছে কোভিড-19 আক্রান্ত রোগীদের শরীরে। বলবো যে এখন আপনারা চিকিৎসক হিসেবে তো দায়িত্ব পালন করছেন, এখন কোন থেরাপিটা করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করছেন এবং কোন বয়সী রোগীকে কী ধরনের থেরাপি দিচ্ছেন আপনাদের ওখানে, যদি এই বিষয়টি একটু স্পষ্ট করতেন। আমরা এখন আমাদের এখানে আসলে কোভিডের রোগী এখন অনেক কমে গেছে। আমরা এখন হয়তো সেকেন্ড ওয়েভ হবে পরে, কিন্তু এই সময় আমাদের কোভিড রোগী এখন অনেক কম। তো আমরা যেটা করেছিলাম যখন ছিল, মূলত অক্সিজেন থেরাপিটা ছিল মেইন জিনিস। যে অক্সিজেন যতক্ষণ না লাগে তার আগে আসলে রোগীর তেমন কোনো চিকিৎসা লাগে না। যখন অক্সিজেন লাগে তখন অক্সিজেনের পরে আমরা যেরকম অক্সিজেনের যথেষ্ট না হলে আমরা সিপ্যাপ মেশিন দিয়ে অক্সিজেন দেওয়া, ওটা করেছিলাম। আমেরিকায় যেরকম হাই ফ্লো নেজাল ক্যানুলা, বাংলাদেশে যে হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করা হচ্ছে, সেটা আমরা কখনোই কোভিডের জন্য ব্যবহার করিনি। আমরা ওটার পরিবর্তে সিপ্যাপ মেশিন ব্যবহার করেছি, তাতে অক্সিজেন সাপ্লাইয়ের উপরে প্রেশার অনেক কম পড়ে। আমরা মনে করি ডাক্তারদের ইনফেকশনও কম হয় এবং একই সাথে ওটা খরচ অনেক কম। এই বিভিন্ন কারণে আমরা ওটা ব্যবহার করেছি, ওটাতে রেজাল্ট আমাদের খুব ভালো। মেকানিক্যাল ভেন্টিলেশনের আউটকাম খুব খারাপ, আমরা জানি, সেজন্য এটাকে মূলত অ্যাভয়েড করার চেষ্টা সবসময়। এছাড়া আমরা যেটা করেছি যে সবাইকে ক্লেক্সেন দিয়েছি। ইউকেতে আসলে এমনিতে হাসপাতাল ভর্তি পেশেন্টকে ক্লেক্সেন দেওয়া হয়, খুব একটা আমাদের পরিবর্তন কিছু করতে হয়নি। আর প্রোনিং, অ্যাওয়েক প্রোনিং, এখন অনেকে জানে এটা কি, যে পেটের উপরে শোয়া, সাইডের উপরে শোয়া, পিঠের উপরে ফ্ল্যাট হয়ে না শোয়া, এইটা করাতে অনেক উপকার হয়। এটাতে আমার মনে হয় অক্সিজেন লেভেল অনেক বাড়ে। এটা যদি ঠিক মতো নিয়ম অনুযায়ী করা যায়, দিনের 16 ঘন্টা যাদের অক্সিজেন লাগে তাদের অনেক উপকার। এবং সে এসছে ডেক্সামেথাসোন, এটাও আবার দুইটা কথা বলতে হবে এর ব্যাপারে। অক্সিজেন যতক্ষণ না লাগছে এটা লাগবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ডোজ হলো গিয়ে 6 মিলিগ্রাম, তারপর ব্যবহার করা যায়। কিন্তু বেশি ডোজ, আমি যে আরো বেশি ডোজে দিলাম একই কাজ হবে, সেটা মনে করার কোনো কারণ নেই। এছাড়া অন্যান্য যেসব ওষুধ আছে কোনোটাতেই কাজ হয় না। হাইড্রোক্সিক্লোরোকুইন, লোপিনাভির, দেখা গেছে অ্যাজিথ্রোমাইসিন, এগুলো কোনোটারই কোনো প্রমাণ নাই। আইভারমেকটিন বলেন বা যেগুলি বলেন, এগুলো কোনোটাতে কোনো প্রমাণ নাই। এখানে যেটা হয় যে মাইল্ড রোগীরাতে এমনিতেই ভালো হয়ে যায় সাধারণত, ওদেরকে দিয়ে মানুষজন বলে যে এটা কাজ হয়েছিল, কিন্তু আমরা সেটা তো জানি না। যখন এগুলাকে প্রপারলি স্টাডি করা হয়, দেখা যায় যে এগুলো কোনোটা কাজ করছে না। এটা একটা প্রবণতা হয়ে গেছে এখন, সবাই তাড়াহুড়ো আছে বলে
যে অবজারভেশনাল স্টাডি যেটাকে বলে, যে আমি দিলাম অনেকগুলো রোগীকে দিলাম, যে আমার ইচ্ছা মতো, কাউকে আমি ইচ্ছা হলে দিলাম, কাউকে ইচ্ছা হলে আমি দিলাম না, তারপরে আমি বললাম যে এই তো দেখো কাজ হয়েছে। কিন্তু এটার মধ্যে অনেক বায়াস হয়ে যায়। তো এই স্টাডির কোনো মূল্য নাই। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এটার মাধ্যমে এগুলি সব করতে হবে। এবং রিকভারি নামে একটা খুব বড় ট্রায়াল ইউকেতে হয়েছে, ওইটাতে যে রেজাল্ট পাওয়া গেছে সেটার উপরে আমাদের মূলত নির্ভর করতে হবে। এছাড়া WHO করছে এখন সলিডারিটি, একটা ইন্টারন্যাশনাল ট্রায়াল। এই দুইটা হচ্ছে মেইন ট্রায়াল, বাকি ট্রায়াল গুলো আসলে কোনো মূল্য নাই। রেমডেসিভিরের ব্যাপারটা হচ্ছে, রেমডেসিভির ট্রায়ালে দেখা গেছে যে রোগটা একটু আগে ভালো হয়ে যায়, কিন্তু মানুষের জীবন বাঁচাতে তো হবে। জীবন যে বাঁচে সেটা কোনো প্রমাণ করা যায় না, সেই জন্য রেমডেসিভিরের রোল আমি মনে করি খুব একটা নাই। কনভালেসেন্ট প্লাজমার এইটাও ট্রায়ালটা শুরু হয়েছে, আমেরিকা অনেক ব্যবহার করা হয়েছে, ওরা বলছে যে এটাতে কাজ হয় যদি এটা দেখে দেওয়া হয়। কিন্তু যেহেতু এগুলি অবজারভেশনাল, আমরা জানি না। এগুলি যদি কাজ হতে হয় তাহলে মূলত রেমডেসিভির এগুলি রোগের প্রাথমিক অবস্থায় দিতে হবে, যখন মাত্র অক্সিজেন লাগা শুরু হয়েছে ওই সময়। কিন্তু এই সময় ডেক্সামেথাসোন সবচেয়ে ভালো কাজ করে, ওইটার উপরে আমাদের মূলত 6 মিলিগ্রাম ডেক্সামেথাসোন মনে রাখতে হবে। ওই সময়টায় যখন অক্সিজেন লাগছে তখন আমাদের এইটাই ব্যবহার করতে হবে। আপনার কাছে আমরা আবার আসবো। এখন আমরা আবারও ডাক্তার সানিয়ার কাছে যাব, যে বলবো যে এই সময় আসলে মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে কিনা সবার মধ্যে, যদি একটু বলতেন। মানসিক স্বাস্থ্যের উপরে তো প্রভাব পড়ছেই। এটা যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদেরও হচ্ছে, যারা হয়নি তাদের হচ্ছে, যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের একভাবে হচ্ছে, এবং আরো অনেকেই আছেন যারা বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে, যারা এরকম ইমার্জেন্সি কোনো কাজ করেন না, তারা হয়তো এই 120 দিন ধরে বাসাতেই আছেন। সুতরাং মানে এই 4 ধরনের মানুষেরই হচ্ছে, এবং এজ ওয়াইজ আমি বলবো শিশুদের এবং বয়স্কদের ভিতরে সবচেয়ে বেশি একটা মানসিক যন্ত্রণার সৃষ্টি হচ্ছে, এবং একটা ইনসিকিউরিটি তারা বোধ করছেন। এই সময় পরিবারকে পাশে পাওয়া তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় জানেন যে আমাদের দেশে আসলে গৃহকর্মীরা থাকেন, তারা আমাদেরকে অনেক সাহায্য করেন, কিন্তু এখন গৃহকর্মীদেরকেও আমরা অনেক সময় ঘরে ঢুকতে দিচ্ছি না। সেই কারণে এই চাপটা কিন্তু পরিবারের সবার উপরে চলে আসছে। সেই সব মিলেমিশে আসলে একটা ভীষণ একটা মানসিক যন্ত্রণা। আর ওষুধের ব্যাপারে যেটা ডাক্তার জাহিদ ইকরাম বললেন, এটাও কিন্তু এক ধরনের মানসিক ব্যাপার হয়ে গেছে, যে মানুষ যখন মনে করছে যে আমি করোনা আক্রান্ত, এই অসুখটার ব্যাপারে মানুষের মধ্যে এত ভীতির সৃষ্টি হয়েছে যে ওই যে বলে যে ডুবন্ত মানুষ যে খড়কুটো আঁকড়ে ধরতে চায়, সেরকম কারণে সে যত ওষুধ আছে সেগুলো সব দেখা যায় নিজের উপরে প্রয়োগ করছে, অথবা আত্মীয় স্বজনের উপরে প্রয়োগ করছে। সুতরাং এই সবগুলোই কিন্তু আসলে মানে এক ধরনের করোনার প্রভাব, মানসিক প্রভাব। আপনার কাছে আমরা আবার আসবো। আব্দুল সোবহান শিকদার, আপনার কাছে আসবো, বলবো যে একটু ছোট করে আমাদেরকে বলবেন যে এরই মধ্যে যে সমস্ত বাংলাদেশি ইতালিতে অবস্থান করছে, বাংলাদেশ থেকে গিয়ে তাদের দেখা গেছে যে করোনা সনদ যেটা তাদেরকে দেওয়া হয়েছিল নেগেটিভের, এবং ওখানে গিয়ে দেখা গেছে যে পজিটিভ হয়েছে। তো এটা নিয়ে আমাদের এই যে সনদের ব্যাপার এবং এখানকার পরীক্ষা যেখান থেকে হয়েছে, এটা নিয়ে কি ধরনের প্রশ্নবোধক চিহ্ন জন্ম হয়েছে ইতালিতে, এই বিষয়টা যদি একটু বলতেন। না, এখানকার সরকার এই ধরনের কোনো কথা বলে নাই যে বাংলাদেশ থেকে যেসব সনদ ইস্যু করা হয়েছে সেটা সঠিকটা বা এমন ধরনের কোনো বিষয় নেই। তারা যেটা বলেছে এখানে সকলের টেস্ট করা হয়েছে, এবং যে টেস্ট করা হয়েছে টেস্টের রেজাল্ট তারা জানিয়েছে। গত পরশু যে ফ্লাইট আসছে সকল যাত্রীদেরকে তারা টেস্ট করেছে, এবং এর ভিতরে 36 জনের পজিটিভ পাওয়া গেছে, এবং সকলকে তারা আইসোলেট করেছে, আর ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এই ব্যবস্থা তারা নিয়েছে। আর এর বাইরে আগে যেসব ফ্লাইট আসছিল তাদেরকেও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছিল, কেউ থাকে নাই, যেটা স্বাভাবিক যে আমাদের বাংলাদেশিদের মধ্যে নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুন আছে সেটা মানার ক্ষেত্রে কিছুটা অনীহা আছে। এই যে অনীহা দূর করার জন্য এখানে আইন আছে, কিন্তু আইনের সবসময় যে প্রয়োগ করা হয় তা নয়। ইটালি সরকারের যে পুলিশ বিভাগ আছে, পুলিশ বিভাগ
মানে র্যান্ডম কয়েকজনকে কিন্তু ফাইনও করেছে। এবং এখানে ট্র্যাকিং সিস্টেম আছে, যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, তিনি যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানায় থাকেন কিনা সেটা ডিটেক্ট করার তাদের সুযোগ আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে তাকে যে ঠিকানা দিয়েছেন, বাসার ঠিকানা দিয়েছেন, সেই ঠিকানায় না থাকে তিনি মসজিদে গেছেন, দোকানে গেছেন, অন্য জায়গায় গেছেন, এসবগুলো কিন্তু ধরা পড়েছে। কিছু কিছু বাংলাদেশিদেরকে তারা কিন্তু জরিমানাও করেছে। হ্যাঁ, আর এটা তারা মনিটর করছে, একেবারে যে মনিটর করছে না, সকলকেই মনিটর করছে। তবে জরিমানা বা শাস্তি, যে পরিমাণ শাস্তি পাওয়ার কথা সে পরিমাণ শাস্তি কিন্তু দেয় নাই। শাস্তি আব্দুল সোবহান শিকদার, আপনার কথার একটু বলি আমি যে আপনার কথার মধ্যে একটি বিষয় আসলো যে কোনো মন্তব্য না আসলেও বিষয়টি মনিটর করছে, এবং আমরাও সেটা আপনার কথার মধ্যে দিয়ে বিষয়টা জানলাম। একদম ছোট করে ডাক্তার সানিয়া বলবেন যে আপনি অনুষ্ঠানের শুরুতে একটি জিনিস বলেছিলেন যে এখনো আমরা পিকে যাইনি, তো আসলে পরীক্ষা সংখ্যা বেড়ে গেলে তখন আমরা বলতে পারবো যে আসলে পিকে কবে যেতে পারি। তো আপনি একটু ছোট করে যদি বলতেন যে আসলে পিকে কবে নাগাদ আমরা পিকে যাব। আমি কিন্তু একবারও বলিনি যে আমরা পিকে যাইনি। আমি বলেছি যে আমাদের পরীক্ষার সংখ্যা যেহেতু এখনো সেই পরিমাণ না যে আমি বলতে পারবো যে আমরা পিকে পৌঁছেছি, আমি কিন্তু স্পষ্টভাবে এটাই বলেছি। সুতরাং এখানে আমার মনে হয় আমার কথা একটু মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। আসলে পিকে এখনো গিয়েছি কি যায়নি এটা বলা মুশকিল, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে কিন্তু রোগী পরীক্ষার জন্য কম আসছে এবং শনাক্ত কম হচ্ছে, এবং ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় রোগী কমে গেছে, আবার কিছু কিছু জায়গায় কিছু রোগ বেড়েছে, কিন্তু ঢাকা শহরের প্রবণতাটা কিন্তু এখন কম বলেই আমাদের কাছে মনে হচ্ছে। সেজন্য আমি কিন্তু বলি না এই কথাটা যে পিকে যায়নি এখনো। আর আমি আরেকটা বিষয় এখানে স্পষ্ট করতে চাই, যেটা আমাদের দূতাবাস থেকে বললেন আব্দুল সোবহান শিকদার স্যার, যে উনি কিন্তু স্পষ্ট করেই বলেছেন, কিন্তু আমি জিনিসটা আরেকটু স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে এইখান থেকে টেস্ট নেগেটিভ নিয়ে ওখানে গিয়ে পজিটিভ হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। আমার তো মনে হয় না যে এই যে এয়ারলাইন্স গুলো যাচ্ছে এখান থেকে কোনো টেস্ট করার ব্যবস্থা করা হয়েছে, তাহলে তারা কি টেস্ট করে নিয়ে গেছে বা আসলে তারা টেস্ট করেছে কিনা, আমার মনে হয় এই বার্তাটা ঠিক না। এরা গিয়েছে, ওখানে গিয়ে টেস্ট হয়েছে, যেটা উনি স্পষ্ট করেই বললেন। সেজন্য আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমেও জানতে চাই যদি এরকম কোনো ঘটনা আসলেই ঘটে থাকে যে এখান থেকে নেগেটিভ রিপোর্ট হয়েছে এবং কি টেস্টে নেগেটিভ হয়েছে এবং ওখানে গিয়ে পজিটিভ হয়েছে, তার সুস্পষ্ট ধারণা যদি আমরা পাই, আমরা অবশ্যই এই বিষয়টা দেখব। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। দর্শক, একটি বিষয় স্পষ্ট হলো যে এখনো যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমরা যদি সচেতন না হই, আপনি সচেতন না হই, আমি সচেতন না হই, আমরা কিন্তু সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হব। অতএব সব কিছুর পরিণতি যেন ভালো হয়, আমাদের এই জন্য সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে। চোখ, নাক এবং মুখে হাত না ধুয়ে কোনোভাবে স্পর্শ করা যাবে না, এই বিষয়গুলি আপনাদের মানতে হবে। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।